হবে না, সেফ থাকবে। বলছি না আমি, যা চাই ততটুকুই প্রকাশ পাবে, কারো কিছু হবে না। আব্বু, একটা কথা বলি। রেহান অনুরোধের মৃদু সুর তুলে প্রশ্ন করে। অভ্র তাকায়, চেহারায় স্পষ্ট কৌতূহল। কি? সংসার করতে দাও না আমাকে, অনেক তো সহ্য করেছি, ওদের আটকাও না, তুমিও থেমে যাও। আমার বড্ড লোভ ওর সঙ্গে সংসার করার। অভ্রর মুখ শক্ত হয়ে যায়, ঠোঁটের কোণে অমুক তিক্ত হাসি ঝুলিয়ে বলে। ওকে, তাহলে আমি যা চাই তা দিয়ে দে। এটা সম্ভব না আব্বু, এটা করলে ও আরও দূরে চলে যাবে আমার থেকে। এমনিতেই ভুলের অভাব নেই। অভ্র নির্দয় সুরে বলে। আমিও পারবো না তাদের আটকাতে। আর তুইও ভালো করে জানিস আমি যেটা চাই সেটাই পেয়ে ছাড়ি। তুই নিজের কথা না রাখলে আমিও নিজের সিদ্ধান্তে অটল থাকবো। জাস্ট সময়ের অপেক্ষা। তোকে লাগবে না, নিজের উদ্দেশ্যে নিজে ঠিক সফল হব। রিহানের কপালে ভাঁজ পড়ে, রাগে নিজের চুল টেনে ধরে, নিঃশব্দে দাঁত চেপে ফেলে। সেই সময় আমি কখনো আসতে দিব না আব্বু, ওর শরীরে একটা টোকা আমি পড়তে দিব না। তোমার কথা রাখার মতো না, তুমি আমাকে ঠকিয়ে বীরকে নিজের জালে ফাঁসিয়েছ। কি লাভ হলো তেজ, ওকে ভালোবাসিনি, উল্টো বীর তোমার প্ল্যান ফ্লপ করে দিল। বেচারা নিজেও ফেসে গেল। আফসোস, কি মনে করেছ আমি জানি না? সব সব জানি আমি। এত কিছুর পরও কিভাবে আশা করো আমার থেকে? দেখে নিও, দিন শেষে তেজ আমার হবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে সংসার করবে। অভ্র হো হো করে হেসে ওঠে। ও তোর সঙ্গে কখনো সংসার করবে না, তোকে কখনো মেনে নেবে না। সেই জায়গাটায় তুই নিজেই ব্লক করে দিয়েছিস। রিহানের একরাশ জেদ নিয়ে বলে। সো হোয়াট, নিজ ইচ্ছায় মেনে না নিলে জোর করে রাখবো, তাও থাকতে হবে আমার সঙ্গে সারা জীবন। তোমাকে বলার আছে বলেছি, বিশ্বাস নষ্ট করে ফেলেছ আমার। উল্টাপাল্টা কিছু হলে আমিও ছাড়বো না। অভ্র এবার কিছু বলে না, মুখে তৃপ্তির হাসি নিয়ে সরে যায়। রেহান তাকিয়ে থাকে দরজার দিকে, তারপর ধীরে ধীরে ওয়াশরুমে চলে যায়। কাল সকালে তাকে যেতে হবে জঙ্গল বাড়িতে, সেখানে অনেক টাকার ডিল করা আছে। একটা বিশাল বাড়ির খোলামেলা বাগানে দাঁড়িয়ে আছে তেজু, পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট, পায়ে কালো বুট, চুলগুলো উঁচু করে ছুটি করে বাঁধা, হাতে গান, তীক্ষ্ণ চোখে নিশানে নিয়ে তাকিয়ে আছে সামনে। সামনে অনেক দূরে একজন গার্ডের মাথায় রাখা আছে একটা আপেল। তেজু চোখ সোজা করে নিশানা ঠিক করে। চোখে নেই একটুও কাঁপুনি, নেই ভয়, আছে শুধু দৃঢ়তা। ধীরে নিঃশ্বাস নিয়ে টিকার টানে, মুহূর্তের মাঝখানে একটা তীক্ষ্ণ শব্দে গলি ছুটে যায়। সঙ্গে সঙ্গে আপেলটা ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। চারিদিক করতালিতে ফেটে পড়ে, গার্ডরা আনন্দে চিৎকার দেয়। তাকাই সেদিকে, চিৎকারের শব্দ, সঙ্গে সঙ্গে সবাই মাথা নিচু করে নেয়। ওয়াও তেজু, একদম ঠিকঠাক। তোমার নিশানা একদম পারফেক্ট, কোডও ভুল নেই। জেসির কথাই তেজুর ঠোঁটে হালকা বাঁকা হাসি ঝুলিয়ে গান পকেটে ঢুকিয়ে নেয়। জীবনে ভুল থাকলে চলে না জেসি আপু, থাকলেও সেটা শুদ্ধ করে নিতে হয়। আমি অনেক আগে ঠিক করে নিয়েছি, তাই ভুল হওয়ার চান্সও নেই। কণ্ঠে কঠোরতা মিশিয়ে তেজু বলে। এই কথাটার পেছনে আছে এক দীর্ঘ যন্ত্রণার ইতিহাস। জেসি মাথা নাড়ে, বাকিরাও সায় জানায়। তেজু সামনে তাকায়, সব মেয়েকার তাদের মাঝে থেকে একজনকে হাত ইশারা করে ডাকে, যাকে সে কিছু খুঁজে বের করতে বলেছিল। ইশারা পেয়ে মেয়েটি কাছে এসে সামান্য ঝুঁকে দাঁড়ায়। জি ম্যাম, বলুন। খোঁজ নিয়েছো? কি তাদের পরিচয়? তেজুর বরফ শীতল কণ্ঠে প্রশ্নটা করে, গলায় স্পষ্ট একরকম চাপা উত্তেজনা। মেয়েটা ভয়ে ঢোক গিলে, কণ্ঠ শুকিয়ে গেছে, ভয় পায়, কারণ জানে এই খবরটা শুনে ম্যাম রেগে যেতে পারে। জিভ দিয়ে ঠোঁট ভিজায়। ম্যাম, ইফাত সরকার আর ইমাদ সরকার, ওনারা সম্পর্কে আপনার চাচা, আপনার বাবার আগের মায়ের সন্তান। আপনার বাবার মায়ের নাম ইশতিয়া চৌধুরী। তিনি আমেরিকায় ছিলেন। 51 বছর আগে এখানে বাংলাদেশের জিহাদ সরকারের সাথে বিয়ে হয়। আপনি জানলে অবাক হবেন, ইশতিয়া চৌধুরী আপনার বর্তমান দাদি মানে কাশফিয়া চৌধুরীর নিজ আপন বোন। এক নিঃশ্বাসের কথাগুলো বলে গার্ড মেয়েটা মাথা নিচু করে নেয়। তেজুর কানে বারবার বাজতে, আপনার বর্তমান দাদি মানে কাশফিয়া চৌধুরী নিজ আপন বোন।
তেজুর মনে হয় পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেছে। চোখ বড় হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে, মাথার ভেতর যেন একটা ঝড় বয়ে যায়। দাদু কখনো বলেনি কেন এসব? তাহলে কি দাদু তাকে ঠকিয়েছে, সব কিছু গোপন করেছে ইচ্ছে করেই? সেজন্য একটু আগে পার্টিতে ইফাত সরকার আর ইমাদ সরকারের দিকে এইভাবে তাকিয়েছিল। সব ভেবে চোখে ক্ষোভ জমে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। দুর্বল হওয়া তার মানে না। সেই 7 জন ব্যক্তির মৃত্যু না দেখা পর্যন্ত দুর্বল হওয়া তাকে মানায় না। সবাইকে খুঁজে বের করবে, তার জীবনে সুখ কেড়ে নেওয়া মানুষগুলোকে ঠিক সেইভাবে কষ্ট দিবে যেভাবে তাকে দিয়েছে। তেজুর রাগ দেখে জেসি ঢোক গিলে। তার নিজের সত্যি জানলে কি হবে? তেজুকে মেনে নিবে? সহ্য করতে পারবে সব? ওদের প্রতি সেকেন্ডের আপডেট আমাকে দেবে। ওকে ম্যাম। গার্ড মাথা নত করে নিজের জায়গায় চলে যায়। তেজু ধীরে ঘুরে একপাশে রুমে যায়। জেসিন নীরবে পিছন থেকে অনুসরণ করে। রুমে ঢুকে তেজু আয়নার সামনে দাঁড়ায়। সামনে নিজের মুখ দেখে বুকের ভেতর ঝড় ওঠে। এতক্ষণ পর্যন্ত সংযত থাকা চোখের কোণে এবার অশ্রু জমে যায়। নিঃশব্দে গড়িয়ে পড়ে গালের নিচে। বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই 12 বছর আগের রাতটা। একটা বাড়ি, একজন অন্তঃসত্ত্বা, মানবী চিৎকার, ভয়, রক্ত, সাথে 2টা চেনা মুখ, 5টা অচেনা মুখ। আজও জানে না কারা তারা। হঠাৎ পিছন থেকে কাঁধে হাত পড়ে। তেজু চমকে যায়, ঠোঁট কেঁপে ওঠে, চোখের পানি দ্রুত মুছে ফেলে। পিছন ফিরে তাকাই জেসি। ভেঙে পড়ছিস তেজু? না আপু। তেজুর কণ্ঠ শক্ত দৃঢ়, তবুও চোখে কিছুটা জলীয় ঝিলিক রয়ে গেছে। জেসি গভীরভাবে তাকিয়ে থাকে তার দিকে। 3 বছর আগে এই মেয়েটাকে প্রথম যখন এনেছিল তখন সেই তেজু ছিল ভীত, সরল, নিষ্পাপ। প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে বন্দুক, রক্ত সব দেখে কেঁদে ফেলেছিল। আর সেই চোখে ভয় নেই, মমতা নেই। সেই মেয়েটা এখন জীবন্ত কুমির পালন করে 2টা, যাদের নিজ হাতে আদর করে। জেসি দীর্ঘশ্বাস ফেলে কাছে এসে তেজুকে বুকে জড়িয়ে ধরে। তেজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আচ্ছা আপু, আমাকে এত হেল্প কেন করছো? কি লাভ তোমার? শুধু কি আমার প্রতি করুণা? জেসি নীরব থাকে কিছুক্ষণ। এই প্রশ্নটা তেজু 3 বছর ধরে করে আসছে, কিন্তু সে এড়িয়ে যায়। আজ বলার সুযোগ, সব বলবে আজ। চোখ নিচু করে ভারী নিঃশ্বাস ফেলে। মনে পড়ে একসময় সে তেজুর বাসায় যেত প্রাইভেট পড়াতে। নিজ চোখে দেখেছে মেয়েটার উপর কত অন্যায় হয়েছে। তাকে পাঠানো হয়েছিল উল্টোভাবে পড়া বোঝাতে, যাতে তেজু কিছু না শেখে, নিরক্ষরই থেকে যায়, কিন্তু নিজের বিবেকের কাছে হেরে যায়। সাথে রিহানের সাহায্যে তার কথায় সে তেজুর পাশে দাঁড়ায়। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তেজুকে সেরা বানানোর জন্য। সবাইকে বলে তেজুর মেধা বেশি, তার কোনো হাত নেই সেখানে। রিহানের পরামর্শে তেজুকে ভর্তি করিয়ে দেয় একটা প্রশিক্ষণ কেন্দ্রে, যেটা থেকে সে একসময় প্রশিক্ষণ নিয়েছে। রাতের অন্ধকারে গড়ে তোলে নতুন এক তেজু, যার ভেতর এখন আগুন, যন্ত্রণা আর প্রতিশোধ। আজ আমি এই জায়গায় শুধু তোমার কারণে আপু। কি চাও তুমি? জেসির চোখে অদ্ভুত এক ছায়া খেলে যায়, ঠোঁট কেঁপে ওঠে। আব্রাহাম চৌধুরীর মৃত্যু? তেজু চমকে ওঠে, বুকের ভেতরটা হঠাৎ থেমে যায়। কি? এত মানুষ থাকতে শুধুমাত্র আব্রাহাম চৌধুরীর মৃত্যু কেন চাও? সেখানে তো 7 জন ছিল, তাহলে শুধু সেই কেন? কেন তুমি ওর মৃত্যু চাও? আমার অতীতে কি কোনো সম্পর্ক আছে ওর সাথে? সেখানে তো 7 জনই দায়ী ছিল, আমি তোমাকে সব বলেছি। তাহলে সবাইকে বাদ দিয়ে শুধু তার মৃত্যু কেন চাও? জেসি ধীরে মাথা তোলে, চোখে জল চিকচিক করে ওঠে। আব্রাহাম চৌধুরী আমার বাবা তেজু। আমি তোমার আব্বুর বন্ধুর মেয়ে। তেজুর চোখ বড় হয়ে যায়, মুখে অবিশ্বাসের ছায়া নেমে আসে। মনে হয় পুরো পৃথিবী যেন উল্টে গেছে। শব্দ হারিয়ে ফেলে, কাপা কাপা কণ্ঠে বলে, আমাকে আগে বলনি কেন? সুযোগ হয়নি। মেয়ে হয়ে কেন নিজের বাবার মৃত্যু চাও? ঢুক গিলে জেসি। কিভাবে বলবে নিজের বাবার অন্যায়ের কথা? সে আমার মাকে মেরে ফেলেছে তেজু। আমার ভাই আর আমাকে এতিম করেছে। তেজু অবাক হয়ে তাকিয়ে রইল। মানতে কষ্ট হয়, খারাপ মানুষ কি এতটা খারাপ হতে পারে? শুরু থেকে বলো। শোনো তাহলে, তখন আমার বয়স ছিল 10। তুমি তখন একদম ছোট। মাঝে মাঝে তোমাদের বাড়ি যেতাম। তুমি ছোট তাই বুঝতেই পারোনি। আমার বাবা বন্ধু ছিল তোমার বাবা। প্রথমে সব ঠিকই চলছিল,
পরে জানতে পারি বাবা অবৈধ কাজে লিপ্ত, কালো ব্যবসায় জড়িয়ে পড়েছে, মানুষ ঠকাতো। এই নিয়ে আম্মু ও বাবা দিনরাত ঝগড়া করতো। প্রথমে মুখে বলল, এক সময় গায়ে হাত তুলল বাবা। আম্মু আমাকে আর ভাইকে নিয়ে পালানোর হুঁশিয়ারি দিল। বাবা পাত্তাই দিল না। আম্মু ছিল গরিব ঘরের মেয়ে, কোথায় যাবে বাবা ভয় পেত না। এর মাঝে একদিন আমি দেখি বাবা একজন আন্টিকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। আম্মুর সামনে বেডরুমে ঢুকে আম্মুকে ঠেলিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেদিন আম্মু খুব কাঁদছিল, বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু আমাকে দেখে সইতে থাকলো। তবু বাবা থামলো না, নিত্য নতুন মেয়ে নিয়ে আসতে লাগলো। এটা নাকি আগে বাড়ির বাইরে করতো, আম্মুর সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর ঘরের ভিতর করছে। আম্মু কিচ্ছু বললেই মারতো, ভয় দেখাতো, নানু ভাইকে মেরে ফেলবে। এক সময় আম্মু একদম চুপ হয়ে গেল, কাঠের পুতুলের মতো। কয়েক মাস পর বাবা বাড়ির দুজন মানুষ নিয়ে এলো, দেখতেও অদ্ভুত, বিদেশের মানুষের মতো। বাবার কথা শুনে আম্মু নাস্তা দিতে গেল। আমি ছোট হলেও সেদিন বুঝেছি তারা আম্মুর দিকে খারাপ চোখে তাকিয়েছে। সব কিছু কিছুক্ষণ ঠিক ছিল, হঠাৎ কিছুক্ষণ পর বাবা আমাকে নিয়ে একটা রুমে ঠেলে বন্ধ করে দেয়। মাঝখানে আম্মুর চিৎকার শুনেছিলাম, কান্না, দুর্ধর্ষকার শব্দ। দরজার ফুটো দিয়ে দেখি আম্মুর শাড়ি মেঝেতে পড়ে আছে, ব্লাউজ পেটিকোট পরে আম্মু ছুটছে, আর ওই লোকরা পিছনে। কিছুক্ষণের মধ্যে আম্মু দূরে একটা রুমে চলে যায়। লোকগুলো দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আম্মু খুলল না। এইসব দেখে আমি ভয়ে দরজার পাশে বসে পড়ি। এইভাবে চলছিল কিছুক্ষণ পর বাবা এসে আমার রুমের দরজা খুলে। দূরে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু ঝুলে আছে ফ্যানের সঙ্গে গলায় দড়ি, নিজের সম্মান রক্ষা করার জন্য। শেষে আমাদের একা করে নিজেই চলে গেল। বাবা আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আমি সব দেখেছি। আমি বলেছিলাম পুলিশকে বলবো। ঠিক তখন আমার 5 বছরের ছোট ভাই স্কুল থেকে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল, আম্মু যায়নি কেন আজ? ড্রাইভার কাকা গিয়েছিল কেন? সেদিন ছোট ভাই বুঝতেই পারেনি আম্মু আর কখনো ওকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে না। তার মাঝে বাবা আমাকে ভয় দেখায়, কাউকে বললে তোমার ভাই আদিত্যকেও মেরে ফেলবো। ভয়ে আমি চুপ থাকলাম। দিন এভাবেই চলছিল। কিছুদিন যেতেই আবারও বাবাও নতুন মেয়ে নিয়ে আসতো। ভেতরে ভেতরে তার প্রতিটা করে ওঠা অন্যায় দেখে আমার মনে ঘৃণা জাগতো, কিন্তু কখনোই হাত বাড়াতে পারিনি। কয়েক বছর পরে হঠাৎ করে আমার ভাই গায়েব হয়ে যায়। কিভাবে কেন জানি না, আমি ভেঙে পড়েছিলাম। তার 7 বছর পর বাবা আমাকে বলে, তোমাকে পড়াতে যেতে হবে। কিন্তু আমার সুযোগ ছিল না, কারণ আমি নিজেকে বাঁচার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম বিভিন্ন রকম। নিজেকে আরও সময় দিতে চাইলাম, তাই রাজি হইনি। রাজি না হয় বাবা ভয় দেখায়, বলে উনি ভাইকে বন্দি করে রেখেছে, কথা না শুনলে ভাইকে আঘাত করবে। আমাকে ভিডিও দেখায়। ভয়ে আমি রাজি হলাম। তারপর বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার কথা ছিল কি জানো, তোমাকে সব ভুল পড়াতে হবে, বিশেষ করে গণিত, যাতে তুমি হিসেবে একদম কাছে থাকো। আমি ভীষণ অবাক হলাম, তাও অসহায় হয়ে রাজি হলাম এবং তোমাকে পড়াতে যেতে শুরু করলাম। এখানে গিয়ে দেখি তোমার মেয়েটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভুল পড়াতে ইচ্ছেই করেনি, উল্টো তোমার ওপর হওয়া অন্যায় দেখে মায়াই হচ্ছিল। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করতাম তোমাকে ভালো করে পড়ানোর জন্য। একসময় বিপত্তি বেঁচে গেল। তোমার ক্লাস 7-এর রেজাল্ট দেখেই সবার মাথায় হাত পড়লো। সেদিন বাবা জিজ্ঞেস করলো, আমি কি তোমায় ভুল পড়াচ্ছি? আমি মিথ্যে বললাম, কিন্তু বাবা বিশ্বাস করলো না। পরের রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিল। বাধ্য হয়ে আমি তোমায় ভুল পড়াতে শুরু করলাম। কিন্তু তার ঠিক কিছু মাস পর তোমার জন্মদিন আসে। তোমাকে ইনভাইট করার সুযোগ পেয়ে আমি তোমাকে সব বলে দিই। সব শুনে তুমিও তোমার ভয়ঙ্কর অতীতের কথা বলেছিলে, যেখানে সেই 7 জনের মাঝে একজন ছিল আমার বাবা। ওই রাতে তোমার আলমারিতে সন্ধ্যায় যে ডায়েরিটি পেয়েছিলে তোমার বাবার হাতে লেখা, সব খুলে বলো। সব শুনে আমি তোমার প্রতি মায়াই হলো, সাথে নিজের বাবার প্রতি ঘৃণার ধাপ বেড়ে গেল। সিদ্ধান্ত নিলাম তোমাকে নিজের মতো গড়ে তুলব। তুমি না হয় আমার হয়ে আমার বাবার মৃত্যু উপহার দিও। তাই রাতের আধারে ঘর থেকে বের হয়ে তোমাকে প্রতিদিন 1 ঘন্টা করে পড়াতাম। পরে তোমাকে ভর্তি করিয়ে দিলাম প্রশিক্ষণ কেন্দ্রে। তোমার বুদ্ধি ছিল প্রখর, তুমি অল্প সময়ে নিজেকে গড়ে নিতে নিয়েছিলে। এক নাগারে কথাগুলো বলে জেসি জোরে জোরে নিঃশ্বাস নেয়। সে যা বলেছে সব সত্যি, তবে তার মাঝে কিছু সত্যি বলেনি যার সাথে রিহান জড়িয়ে আছে। রিহানের নিষেধ আছে, সে তেজুর থেকে করুণা চায় না, তেজুর অতীতের কথা।
তেজুর আগে অতীতের কথা রিহানের আগে বলেছে, যার সাথে তার বাবা জড়িয়ে। নিজের বাবার মৃত্যু নিজেই দিতে পারবে না ভেবে নেই তেজুকে দিয়েই ভয়ঙ্কর মৃত্যু দিবে। রিহানের মতো তেজুকে রাতের আধারে পড়িয়েছে। তেজুকে সে নামে গড়ে তুললেও কাজ সব করেছে রিহান। বড় বড় দক্ষ হাতের মেন্টর, সাইকোলজিক্যাল ট্রেনার, ড্রিল ইনস্ট্রাক্টর হায়ার করত রিহান, যাদের পিছনে বস্তা বস্তা টাকা ঢেলেছে রিহান। তার নাম করে ভিন্ন ধরনের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছে। কত বড় বড় পরীক্ষা তেজু দিয়েছে হিসাব ছাড়া। অথচ তেজুকে বলেছে সে টাকা দিয়েছে। সব শুনে তেজু স্থির চোখে জেসির দিকে তাকিয়ে রইল। কখনো বুঝতে পারেনি মেয়েটার মনে এত দুঃখ লুকিয়ে রয়েছে। 4 বছর ধরে তাকে সামলে আসছে। 3 বছর ধরে রাতের অন্ধকারে এক প্রকার যুদ্ধ করে এসেছে তার জন্য। পাশে গিয়ে আস্তে করে জেসিকে আলিঙ্গন করে। হঠাৎ করে ভরসার একটা বুক পেয়ে হো হো করে কেঁদে দেয় জেসি। এতক্ষণ গেজে রাখা কষ্ট বাদ ভেঙে বেরিয়ে এলো। তেজু আস্তে করে মাথায় হাত বুলিয়ে দেয়, ধীর কণ্ঠে বলে, তোমার ভাইকে এখনো ফিরে পাওনি? কত বছর হয়ে গেছে? কবে কেড়ে নেওয়া হয়েছিল? জেসি ফুপাতে ফুপাতে জবাব দেয়, 12 বছর হয়েছে, না ফিরিয়ে দেইনি। মাঝে মাঝে আমার কেমন যেন অদ্ভুতই লাগে। আমি বাবাকে মাঝে মাঝে ভাইয়ের ছবির সামনে গিয়ে কাঁদতে দেখেছি। বাবা আমাকে ভয় রাখার জন্য প্রতি মাসে একটা করে ভিডিও পাঠাতো, যাতে ওনার সম্পর্কে তোমাকে বা পুলিশকে না বলি। আবার সেই ভিডিও দেখে নিজেও কান্না করে যা আমার আড়ালে, কিন্তু আমি লুকিয়ে অনেকবার দেখেছি। তেজু সংকুচিত চোখে তাকিয়ে রইল। 12 শব্দটা শুনে বুক কেঁপে উঠল। ছেলেটাকে দেখার জন্য মন ভারাক্লান্ত হয়। তোমার ভাইকে একটু দেখতে পারি? ছবি নেই তো, ছোটবেলায় আছে শুধু। তোমার বাবা যে ভিডিওগুলো দিত সেগুলো কি নেই? জেসি তড়িঘড়ি মোবাইল বের করে সেখানের দিকে ভিডিও চালু করে। তেজু মোবাইলের দিকে তাকাতে শরীর শিউরে ওঠে। ছেলেটার পরনে মাত্র একটা প্যান্ট, তাও নিচে নামানো। পেটে পিঠে হাতের বাহুতে মায়ের হাজারো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। যেখানে যেখানে গভীরভাবে ক্ষত হয়েছে তা থেকে রক্ত পড়ে, যেন মাত্রই আঘাত করেছে কেউ। ভিডিওটা খুব দক্ষ হাতে করেছে। ছেলেটাকে ছাড়া রুমে কোনো অন্যান্য অংশ দেখা যাচ্ছে না। তেজুর বিশ্বাস হয় না একজন বাবা কিভাবে নিজের ছেলেকে এমনভাবে অত্যাচার করতে পারে। তেজু নিজে নিজেই কেঁদে ফেলল। ভিডিওটা বেশ খুঁটিনাটি করে দেখে তেজু। মোবাইলটা জেসের হাতে দিয়ে দেয়। রাখবি আমার কথা তেজু? মারতে পারবে তাকে ভয়ঙ্করভাবে? ওনার মৃত্যু দেখে বোধ হয় আমি ততটাই শান্তি পাবো যতটা মায়ের মৃত্যুতে কষ্ট পেয়েছি। জেসের কথা শেষ হতেই তেজু কাছে গিয়ে আগলে নেয়। বয়সে তার থেকে অনেক বড়, বড় বোনের মতো সম্মান করে। বুঝতে পারে এখানে জেসির দোষ নেই। হাত ধরে চোখের পানি মুছিয়ে দেয়। টেনশন করো না আপু, ওনার মৃত্যু হবে। ভয়ঙ্কর মৃত্যু দিব আমি। সবাইকে যা দেখে তাদের রুহ কাঁপে। জেসি শান্ত হয়, পর মুহূর্তে নরম স্বরে প্রশ্ন করে, আচ্ছা, তোমার কি গোপন কোনো বাংলো আছে এটা ছাড়া? কেমন সন্দেহ নিয়ে জেসি পাল্টা প্রশ্ন করে। তেজু ঠোঁট চেপে কিছুক্ষণ ভেবেই উত্তর দেয়, না, নেই। রিহান তালুকদার হঠাৎ ভোটে কেন দাঁড়াচ্ছে সে সম্পর্কে কিছু জানো? রিহান তালুকদার নামটা শুনেই তেজুর শরীর কেঁপে ওঠে। অদ্ভুতভাবে ভীষণ রকম ঘৃণা হয় এই নামটাই। সেদিন রাতে যে জানতে পেরেছিল প্রতি জন্মদিনে চিঠিগুলো রিহান তালুকদার দিয়েছে, সেদিন থেকে রাগ আরও বেড়েছে। রাগে দুঃখে সব চিঠি পুড়িয়ে ফেলেছে, যা সে 10 বছর সযত্নে আগলে রেখেছিল। যে একটি চিঠির জন্য প্রতি বছর বেলকনির কাছে রাত জাগত। দিন শেষে জানতে পেরেছে রেহান তালুকদার জুতা মেরে গরু দান করেছে। মাথায় আসে না হঠাৎ এত লুতুপুতু প্রেম উতলে পড়ছে কেন। আগেই ভালোবাসা কোথায় ছিল সব ভেবে ঘৃণাই দাঁত কটমট করে। সে বলে, নিশ্চয় এমপি হওয়ার পেছনে কোনো কারণ আছে। এই যে আলাদা এক পাওয়ার হবে, হয়তো সুবিধা মতো মেয়ে পাচার করাতে। জেসি বাঁকা চোখে তাকাই তেজুর মন পড়ার জন্য বলে, সে তো অন্যায় করেছে, তোমার সাথে দিনের পর দিন করেছে, আবার হাজারো মেয়ের সাথে করেছে। আর কতদিন চলবে এগুলো? সে তো দিনের পর দিন অপরাধ করেই যাচ্ছে। অন্যায় আর কতদিন করবে? ধ্বংস করে দিব রিহান তালুকদারের পাপের রাজত্ব। আর কারোর সাথে আমি এই অন্যায় হতে দিব না। জাস্ট ওয়েট। জেসি অবাক চোখে তাকাই। তেজু এমন কথা বলবে কখনো ভাবতে পারেনি। সে ভেবেছিল নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিবে। বাকিদের বিষয়ে তার মাথা ব্যথা ছিল না, কিন্তু
এখন কি আর কাউকে অন্যায় করতে দিবে না? জেসি ভয়ে গুটিয়ে যায়, চিন্তা হয়। রিহানের জন্য টেনশন এসে পড়ে। রিহানের সাথে বহুবার কথা হয়েছে, সব কথার লাইনে তেজ নামটা জড়িয়ে থাকতো, যেন এই নামটা ছাড়া তার দম বন্ধ লাগতো। অদ্ভুতভাবে মনে প্রশ্ন জাগে রিহান তেজু দুজনই ভীষণ জেদি। রিহান নিজের কাজ ছাড়বে না ভালোই জানে, আবার তেজু নিজের জেদ বজায় রাখবে। সব ভেবে টেনশনে জেসির কপালে ভাঁজ পড়ে। আমি যাচ্ছি, রাত হয়ে যাচ্ছে, কালকে কলেজ যেতে হবে। তুমি তো কলেজ জয়েন করবে বলছো, কখন করছো? কালকে কলেজে গিয়েই দেখবে। যাও, রাত হয়ে যাচ্ছে। উত্তর পেয়ে তেজু বেরিয়ে যায় বাড়ি থেকে। একলা বাড়িতে পড়ে থাকে জেসি। বাড়ি ফিরতে ইচ্ছে করে না, একটু শান্তির প্রয়োজন যা সে পাচ্ছে না। এই বাড়িতে গেলে বাবার কাজকর্মে শান্তির বদলে অশান্তি লাগে। বাড়িতে ঢুকলে মায়ের আহাজারি কানে আসে, ভাইয়ের লিকলিক হাসির শব্দ বারবার কানে বাজে। শান্তি পেলে না, ধীরে ধীরে হেঁটে একটা রুমে যায়। একলা এই বাড়িতে অচেনা গার্ড ছাড়া কোনো কাছের মানুষ নেই। বিছানায় শুয়ে আস্তে করে চোখ বন্ধ করে, সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ে দু চোখ ভরা অশ্রু। চোখ জ্বলে ওঠে, সহ্য করতে না পেরে বন্ধ চোখ জোড়া খুলে ফেলে। একপাশে ফিরে মোবাইল খুলে গ্যালারিতে যায়। সেখানে একজন মানুষের হাজারো ছবি আছে যা সে লুকিয়ে লুকিয়ে তুলেছে। নিজের অজান্তেই হঠাৎ মানুষটাকে মন দিয়ে ফেলেছে না চাইতো। মানুষটার মনে প্রাণে আরেকজনের বসবাস। সব কিছুকে কেমন অসহ্য মনে হয়ে যায়। সে চাইলেও নিজের কাছে পাবে না। একটার পর একটা ছবি দেখে, কখন যে ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে নিজেই জানে না। সকাল 9টা, তেজু মাত্র ঘুম থেকে উঠেছে। রাত করে ফিরাই দেরি হয়েছে। বড় মা অনেক ডেকেছে, তবে দরজা খুলেনি। উঠে বসে চুলগুলো আলগোছে বেঁধে নেয়। অলসতা ছেড়ে ওঠে, বিছানা গুছিয়ে ডয়ের থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ গলার কাছে লাল দাগ দেখে চমকে যায়। গলা এদিক ওদিক করে দেখে, বুঝতে পারে না দাগ কিভাবে হলো। ভেবে নেয় রাতে হয়তো কোথাও আঘাত লেগেছে। ড্রয়ার খুলে কলেজের সাদা অ্যাপ্রনটা নিয়ে নিল, টপসের উপরে জড়িয়ে নেয়, সাথে মাথার উপর সাদা স্কার্ফ করে, পায়ে শু পরে, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে প্রথমে চোখ পড়ে কিচেনে মিষ্টি তালুকদার আর রুহি তালুকদারের উপর। ঠোঁট টিপে হাসে। দুজনেই পুরোদমে কাজ করছে। বাড়ি কোনো পুরুষ কাজের লোকের হাতের খাবার খায় না, অদ্ভুত অভ্যাস তাদের। তাই বাধ্য হয়ে বাড়ির মহিলাদের রান্না করতে হয়। এতদিন সে রান্না করতো, আজ করেনি, ঘুম থেকেই ওঠেনি। সব দেখে আস্তে আস্তে নিচে নামে। সোফায় দেখা যায় বীর ভাই আর রোদকে। রোদের পরনে কলেজের অ্যাপ্রন, বোঝা যায় তারা ওর জন্য অপেক্ষা করছে। আশেপাশে তাকিয়ে আর কাউকে দেখা যায় না, সবাই নিজের কাজে চলে গেছে। টেবিলে এসে তেজু আরাম করে বসে। কিচেন থেকে রুহি শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে আসে। তেজু আর চোখে দেখে পাউরুটিতে জ্যাম লাগিয়ে শান্তিতে মুখে দেয়। অলক্ষীর মুখ পুরি, কয়টা বাজে? ঘুম থেকে উঠলি? আমাদের কি কাজের মেয়ে পেয়েছিস? অ্যাপ্রন খুলে সকালের নাস্তার কাজ আমরা করছি, এখন দুপুরের খাবারের কাজ তুই করবি। কোনো কলেজ টলেজ যেতে হবে না। কথাগুলো বলতে বলতে রুহি এসে তেজুর পাশে দাঁড়ায়। জ্যাম লাগানো পাউরুটিতে পানি দিয়ে গিলে ফেলে। পিছনে চোখ টেনে দেখে বীর ভাই আসছে। আস্তে করে চোখ দিতেই ইশারা করে যেন কিছু না বলে। তেজুর ইশারায় বীর থেমে যায়। ফার্স্ট নিজের মুখ সামলাও বড় মা, নয়তো মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। আর কি বললে? তোমাদের কাজের মেয়ে পেয়েছি কিনা? কাজের মেয়ের কি আছে তোমাদের সংসার? তোমরা সামলাচ্ছ, আমার কি? শোনো, আগের দিন বাগে খাইছে, আমার খাবার নিয়ে প্রবলেম থাকলে বলো, কাজের লোক রেখে দিচ্ছি আমার জন্য। বান্দির কাজ আর করতে পারবো না, অনেক তো চালালে, এবার সব ভুলে যাও। আর হ্যাঁ, আজ থেকে যেন 9টার আগে আমার দরজা নক করতে না দেখি। ঘুমে ডিস্টার্ব করলে একদম হাত ভেঙে দিব। কথাগুলো বলে তেজু উঠে যেতে চাইলে রুহি স্কার্ফ ধরে টান মারে। স্কার্ফ টান পরেই গলার কাছে পিনটা গলার মাঝে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তেজু ব্যথার শব্দ করে মৃদু কেঁপে ওঠে। রক্ত চোখে বড় মায়ের দিকে তাকায়। কিছু বুঝবার আগেই বড় মার গুজে রাখা শাড়ির আঁচল গলার সাথে পেঁচিয়ে ধরে কঠোরভাবে বলে ওঠে, বলেছিলাম আগে শোনোনি? হ্যাঁ, কোন সাহসে শরীরে হাত দাও? মনে আছে আমার এই হাত ফুটন্ত তেলের মাঝে চুবিয়েছিলে?
যদি আর একবার বলতে হয় আমাকে আগে সেই সহজ সরল তেজু ভাবলে ভুল করবে। তোমার জন্য এই তেজুর মনে কোনো মায়া নেই, তাই তোমাকে মারতে হাত কাঁপবে না, মাইন্ডেড। কথাগুলো বলে রুহির হাত ঝাড়া মেরে ছেড়ে দেয় তেজু। নড়বড়ে রুহি এক দৃষ্টিতে তেজুর এমন কঠিন রূপের দিকে তাকিয়ে থাকে। গলা ব্যথা করে অনেক আঁচল দিয়ে চেপে ধরার কারণে। যেতে যেতে তেজু সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা রিহানকে দেখে। রিহানের দৃষ্টি তার দিকে নিবদ্ধ, কেমন নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মাঝে একবার বড় মায়ের দিকে অসহায় চোখে তাকায়, তেজু দৃষ্টি তা এড়ায় না। রিহানের সেই অসহায় দৃষ্টি তেজুকে কিছুটা শান্তি দেয়। সে জানে রিহান তালুকদার মায়ের সাথে যতই কঠিন আচরণ করুক দিন শেষে ভালোবাসে, আর সে মায়ের কষ্টতে কষ্ট একটু হলেও পাবে স্বাভাবিক। সব দেখে রিহান দীর্ঘশ্বাস ফেলে রুমের উদ্দেশ্যে হেঁটে যায়। পার্টি অফিসে যেতে হবে, কাল বাদে পরশু ভোট। মনের ভেতর ভীষণ দ্বন্দ্বে আছে। মায়ের এই অশান্তি দেখে কিছুটা খারাপ লাগে। কেন যেন মনে হয় এইসব মা ইচ্ছে করে করছে না, কেউ করাচ্ছে এইসব। মায়ের ব্যবহার না এইগুলো। যদি ইচ্ছে করে করত তাহলে সে নিজে কখনো গলা টিপে মেরে ফেলতো। গাড়িতে বসে আছে রোদ, তেজু বীর ড্রাইভ করছে। ওদের কলেজে নামিয়ে তার ফাদারের কাছে যেতে হবে। গাড়ির মিররে স্পষ্ট তেজুর প্রতিচ্ছবি দেখা যায়। বাহিরে তাকিয়ে তেজু অবচেতনভাবে কিছু ভাবছে। তেজু রানী, হঠাৎ ডাকে ঘর থেকে বেরিয়ে আসে তেজু। ভুরকুচকে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকায়। বীর দুষ্টু হেসে রোদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, তোর ফ্রেন্ড ফুলের ভাই অরণ্য ছেলেটা কেমন বলতো? রোদের সাথে মানাবে? তেজু কিছুই বুঝতে পারে না। ফুল নামটা শুনলেই ঝট করে পুরনো কোনো স্মৃতি জেগে ওঠে। অরণ্যর কথা কেন জিজ্ঞেস করছে সে বুঝতে পারে না। রোদের দিকে তাকিয়ে ওর মুখ লাল হয়ে যেতে দেখে অবাক হয়। মনে হচ্ছে গিরগিটিও ওর কাছে ফেল। চোখে মুখে ওর খুশির অদ্ভুত উচ্ছ্বাস উপড়ে পড়ছে। এমন খুশি দেখে কিছুটা আন্দাজ করতে পারে। হ্যালো, অনেক। হ্যাঁ, আমাদের রোদের সাথে মানাবে বেশ। বলেই হেসে দেয়। তেজুর হাসির আওয়াজে ভাই বোন দুজনেই তাকায়। রোদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখে বীর অল্পে গাড়ি থামিয়ে পিছন ফিরে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ভাই বোন দুজনের প্রতিক্রিয়া দেখে তেজু একটু বিভ্রান্ত হয়। আমাকে কি এলিয়েনের মতো লাগছে ভাইয়া? এইভাবে তাকিয়ে আছেন কেন? নাকি কিছু ভুল করেছি? তেজুর প্রশ্নে বীর নিজেকে স্বাভাবিক করে। মাথা ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, তেমন কিছু না, আসলে রোদকে মিস্টার অরণ্য চৌধুরীর কাছে দিয়ে দিতে চাইছি। আমার বোনটা ভীষণ ভালোবাসে তাকে, আর সে যেহেতু একলা, একটা সঙ্গী পেলে ভালো লাগবে তার। বীরের কথায় তেজুর আন্দাজ ঠিক হয়। চোখ ছোট ছোট করে রোদের দিকে তাকিয়ে বলে, ভালো হবে। ভাই একটা কথা বলি, বল। 2 ঘন্টা ক্লাস করে তেজ মঞ্জিল ঘুরতে যাব ভাবছি। ভীষণ ইচ্ছে হচ্ছে নিজের বাড়িটা দেখার, আপনি যাবেন? আর তেজু গর্ব করে বলে, নিজের বাড়ি শব্দটা বীর বুঝতে পারে মেজো আপু বাড়িটা এই জন্যই করেছে, যাতে কেউ বলতে না পারে তেজু নিজের কোনো বাড়ি নেই। সব ভেবে সম্মানটা এক ধাপ বেড়ে যায় মেজো আপুর প্রতি। সামনে তাকিয়ে দেখে কলেজে এসে গিয়েছে। গাড়ি পার্ক করতে করতে বলে, ঠিক আছে, যাব। আমার একটু লেট হলে অপেক্ষা করিস। বলতে বলতে গাড়ি থেকে নেমে তেজু পাশের দরজা খুলে দেয়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তেজু পড়ে যেতে নিলে বীর ধরে ফেলে। আস্তে তেজু রানী, এখন তো বিপদ একটা হয়ে যেত। তেজু নিজেকে সামলে উঠে দাঁড়ায়। স্বভাবতই বলে ওঠে, আরে ভাইয়া, আপনি তো আছেন। আপনি আর দাদু যেখানে থাকবে সেখানে কি আমার বিপদ কখনো হতে পারে? উল্টো বিপদ নিজে পালাবে। তেজুর কথায় বীর ঢোকিলে মনের মাঝে থাকা অনেক বছরের চেপে রাখা প্রশ্নটা করে বসে। আচ্ছা তেজু রানী, যদি কখনো শুনিস আমি কোনো খারাপ কাজে জড়িয়ে আছি বা করছি, তখন কি তুই আমাকে এইভাবেই বিশ্বাস করবে? তেজু ভুরকুচকে তাকায়। এমন কথার মানে সে বুঝতে পারে না। তেজু জানে বীর ভাই কোনো রকম খারাপ কাজ করে না, যা করে সব রিহান তালুকদার। তাহলে হঠাৎ এমন কথা কেন? ঠান্ডা স্থির চোখে তাকিয়ে বলে, আপনার উপর আমার বিশ্বাস আছে। আপনি কখনো খারাপ কাজ করতেই পারেন না, আর যদি করেও থাকেন তাহলে ভালো হয়ে যান, খারাপ অভ্যাস ত্যাগ করে দেন। তাহলে আজীবন এই তেজুর জীবনের প্রথম বিশ্বাসযোগ্য মানুষটা আপনি হয়েই থাকবেন। তেজুর কথায় বীর ঢোক গিলে নেয়। সে ছেড়ে দিতে চায় কিন্তু পারছে না।
সে যদি বের হতে চায় মারুফের জীবন নষ্ট হবে। নিজের ভালোর জন্য তো মারুফের জীবন নষ্ট করতে পারবে না। সে না হয় সারা জীবন খারাপ থাকুক, সেই ভেবে বীজ চুপ থাকে। দুজনের দিকে তাকিয়ে নীরবে বলে, সাবধানে থাকিস। বিদায় দিয়ে বীজ চলে যায়। তেজ রোদ কলেজ গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতেই দেখে মায়া কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে মন খারাপ করে। বুঝতে পারে না কেন মন খারাপ। ধীর পায়ে দুজনে এগিয়ে যায়। একটু কাছে আসতে দেখতে পাই কোথা থেকে মারুফ ভাইয়া এসে মায়ার পাশে বসেছে। দুজনে তাকিয়ে অবাক হয়, কারণ একটু আগে যে মেয়েটার চোখ মুখ বিষণ্ণ ছিল এখন সে হাসছে। শব্দ না হলেও স্পষ্ট মুখভঙ্গিতে বোঝা যায়। অন্যদিকে কেউ একজন দূরে বিল্ডিং থেকে তেজুকে খুব সূক্ষ্মভাবে গান পয়েন্ট নিয়েছে। হাঁটাহাঁটির কারণে লক্ষ্য স্থির করতে পারছে না। হঠাৎ তেজুকে থেমে যেতে দেখে গুলি ছুটতে নিলেই পিছন থেকে তার হাতে কেউ গুলি করে। মুহূর্তে তার গান পড়ে যায়। পিছন ফিরে দেখে রিহানের সহকারী শামীমকে। আগে থেকেই পরিচিত মুখ চিনে ভালো করে। শামীম ঝট করে আর গুলিটা ছুড়ে দেয় লোকটার হাঁটু বরাবর। সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ে লোকটা। শামীম কাছে এসে কাঁধ ঝাঁকিয়ে ধরে তুলে হাঁটা দেয়। এক হাতে মোবাইল বের করে মেসেজ পাঠায়।